আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। ওসব ডায়লগ বাজি আমি একটা সপ্তাহ আপনাদের বলে দিচ্ছি, একটা সপ্তাহ অপেক্ষা করুন। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। তৃণমূলের ব্যাংকের কোষাগার থেকে টাকা আসে না, রাজ্যের কোষাগার থেকে আসে। আর রাজ্যের কোষাগার পূরণ করে ভাঙড়, ক্যানিং, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের সাধারণ মানুষের মেহনতের টাকা দিয়ে কোষাগার পূরণ হয়। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম, আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমাদের ভাঙড়ের আমি বিধায়ক, আমার মানুষের অধিকার কেড়ে নেবে, আমি চুপ থাকবো? আমি একটা সপ্তাহ দেখবেন কি করি। এটা মাথায় রাখতে হবে, এটা সরকারি প্রকল্প, তৃণমূলের প্রকল্প নয় যাকে ইচ্ছা দেবো তাকে ইচ্ছা দেবো না। অত সহজ নয়, যতটা বলতে সহজ লাগে ওটা করলে ভিডিওগুলো চাকরি থাকবে না। কিন্তু একটা সপ্তাহ আমি বলে দিচ্ছি, সব ডায়লগ বাজি, অত সহজ নয়। ভিডিওকে চাকরি বাঁচাতে হবে, 60 বছর তাকে চাকরি করতে হবে, এটুকু বলে রাখছি আপনাদের। বিধানসভা ভোট কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? আমি তো সবসময় শান্তির পক্ষে, তবে নোটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী, গুন্ডা মস্তানকে যদি বাইরে রাখে কতটা শান্তিপূর্ণ হবে ওটা বলতে পারবো না। তবে শান্তিপূর্ণ করার দায়িত্ব আমার নয়, আমার অল্প কন্ট্রিবিউশন থাকবেই। একজন পার্টি লিডার হিসেবে, ভাঙড়ের বিধায়ক হিসাবে সারা রাজ্যকে আপিল আমি করেছি শান্তিপূর্ণভাবে ভোট হোক, সেটা থাকবে, বারবারই করি। সব থেকে বেশি ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি চায় শান্তিপূর্ণ ভোট করাবো তাহলে হবে। 2023 সালে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে একাধিক নিহত হয়েছে। হ্যাঁ, হয়তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে ছিল, আর এটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে। তখন তো ওরা রাজীব সিনহা তখন তিনি ছিলেন কমিশনার, যিনি ছিলেন তিনি পুরো ধ্বংস করেছেন, তো দায়িত্ব নিয়ে তো ধ্বংস করেছেন। লোকসভা তো সেন্ট্রাল, হ্যাঁ, এটা সেন্ট্রাল ওইরকম ভাবে হয় না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেন্ট্রালের সাথে যুক্ত করবেন না। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে যেটা আছে, সেটার সাথে রাজ্য সরকারকে আমি ট্র্যাক করবো না, তা ওটার সাথে আমি ওটা কেন্দ্র সরকার ট্র্যাক করবো না। দুটো স্বতন্ত্র দপ্তর আমি মনে করি। তারা স্বতন্ত্রতা বজায় রাখতে এখন ব্যর্থ হয়েছে। যদিও ভাঙড়ের শাসক দলের নেতারা যেভাবে ঘর থেকে না বলছে, কে বলেছে ওসব ডায়লগ বাজি আমি একটা সপ্তাহ আপনাদের বলে দিচ্ছি, একটা সপ্তাহ অপেক্ষা করুন। এসআইআর নিয়ে ভিডিওগুলো একটু ব্যস্ততার মধ্যে আছে, জয়েন্ট ভিডিওগুলো এআরওগুলো যেগুলো আছে, একটা সপ্তাহ আমি বলে দিচ্ছি। সব ডায়লগ বাজি, অত সহজ নয়। ভিডিওকে চাকরি বাঁচাতে হবে, 60 বছর তাকে চাকরি করতে হবে, এটুকু বলে রাখছি আপনাদের। আমাদের ভাঙড়ের আমি বিধায়ক, আমার মানুষের অধিকার কেড়ে নেবে, আমি চুপ থাকবো? আমি একটা সপ্তাহ দেখবেন কি করি, এতটুকু বলে রাখছি। সংবাদ মোল্লার পরে প্রাক্তন প্রধান ওদের নাম নেবেন না, ওদের নাম নিয়ে সময় নষ্ট করবেন না। শুধু ভেসে থাকার জন্য আমি একটা কাউন্টার করবো, ও একটা কাউন্টার, উনি একটা করবেন, এইসব করবে, হবে। আমি বলছি তো, আমি বলছি রাজনৈতিক তারা দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে। পুলিশকে, গুন্ডামস্তানকে দিয়ে কাজে লাগাচ্ছিল, পুলিশের একটা অংশ কাজে লাগাচ্ছিল, পারেনি। এবার মানুষকে মানসিকভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের ব্যাংকের কোষাগার থেকে টাকা আসে না, রাজ্যের কোষাগার থেকে আসে। আর রাজ্যের কোষাগার পূরণ করে ভাঙড়, ক্যানিং, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের সাধারণ মানুষের মেহনতের টাকা দিয়ে কোষাগার পূরণ হয়। এটা মাথায় রাখতে হবে, এটা সরকারি প্রকল্প, তৃণমূলের প্রকল্প নয় যাকে ইচ্ছা দেবো তাকে ইচ্ছা দেবো না। অত সহজ নয়, যতটা বলতে সহজ লাগে ওটা করলে ভিডিওগুলো চাকরি থাকবে না। কিন্তু একজন তৃণমূল কংগ্রেস শাসক দলের এমএলএ এর কথা শুনে কি প্রশাসন কি বন্ধ করে রাখতে পারে? প্রশাসন যদি মনে করে এমএলএর কথা শুনে বন্ধ করবো, প্রশাসন তাহলে তাকে জবাব দিতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি, এইগুলো হচ্ছে ওই মাইকে ভাষণ দিতে বলতে শুনতে লাগে, ভালো লাগে, মানে কাউকে ভালো লাগে, কাউকে খারাপ লাগে। প্রশাসন অত ভুল কাজ করবে না, কোনোদিন যায় না। চরম অনৈতিক কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো তাকে সেন্সার করছে না কেন বুঝতে পারছি না। মানে এই ধরনের সমাজ বিরোধীগুলোকে রেখে দিয়েছে কি করে দলে, সেটাও বুঝতে পারছি না। কিন্তু ভাঙড়ে তো 3টে অঞ্চলে বাংলার বাড়ি বন্ধ। কে বলেছে আপনাকে? এখনো বন্ধ আছে। আপনাকে আমি কি বললাম যে একটা সপ্তাহ কেন বললাম? আমি এসআইআর নিয়ে ভিডিও ব্যস্ততার মধ্যে একটু আছে, তখন তারাও মানুষ, যেভাবে তাদের উপরে এই এসআই কার নাম থাকছে, হ্যান ত্যান, ম্যাপড অ্যান্ড এইসব নিয়ে গল্প অনেক চলছে। একটা সপ্তাহ আমরা ওই জন্য আমরা সবসময় পজিটিভ এবং মানুষকে সহযোগিতার পক্ষে। একটা সপ্তাহ এসআইআর যেভাবে ঝাড়াই বাজাই চলছে, যেভাবে মুসলিম ব্যক্তিদের যেভাবে বাদ দেওয়া হচ্ছে, কোথায় বাদ দিয়েছেন বলুন? অনেকে আমরা সন্দেশখালী গিয়েছি, বাদ দিয়ে দিয়েছে। মৃত ঘোষণা করা হয়েছে। কাকে ঘোষণা করেছে?
আমাদের সন্দেশখালীতে প্রায় কে ঘোষণা করেছে? নির্বাচন কমিশন ঘোষণা আপনার করেছে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? ওনাদের তো এই ফর্মেই তো লেখা রয়েছে। তো আমি সাংবাদিকের মতো কোশ্চেন করছি, কোনো প্রমাণ নেই। ইলেকশন কমিশন এইটা আমারটা ভালো করে রেকর্ড করুন। এই যে নট ইন্ডিয়ান সিটিজেন ডেথ বলে ঘোষণা করছে, এটা তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু আপনি তো এদেরকে সই করে নিয়ে ইলেকশন হ্যাঁ, ওইটাই বলছি তো। আমি মৃত ভোটারদের নিয়ে গেছিলাম, নট ইন্ডিয়ান সিটিজেন ভোটারদের নিয়ে গেছিলাম। নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি, আপনার কি এই ধরনের কোনো এখতিয়ার আছে, রাইট আছে ভারতীয় কি ভারতীয় নয় জাস্টিফাই করার? স্বাভাবিকভাবে কে ভারতীয় নয় এইটা জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। যেমন নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে পড়ে না একটা রাস্তা তৈরি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায় পড়ে না আলিয়ার 4টে কম্পিউটার দেওয়া, স্কুল তৈরি করা, হসপিটাল তৈরি করা, ইউনিভার্সিটি তৈরি করা, এটা এখতিয়ারের মধ্যে পড়ে না। ঠিক এখতিয়ারের মধ্যে পড়ে না কে ভারতীয় নয় কে ভারতীয়, এটা যাচাই বাছাই করা। আপনি কোথায় লিস্টগুলো দেখেছেন আমি বলে দিচ্ছি আপনাকে। লিস্ট দেখেছেন পঞ্চায়েত অফিসে টাঙানো আছে। লিস্ট কোথায় হয়েছে? বিএলও অমুক অমুককে বলেছে, এটাই তো। পঞ্চায়েত অফিসে লিস্ট টাঙাবে কারা? নিশ্চিতভাবে বিরোধী দলের কারো সাহস হবে না। পঞ্চায়েত অফিসের ওই পঞ্চায়েতগুলো শাসক দলের আন্ডারে আছে, বিরোধীরা মানে অপোজিশনেও নয়, মানে বিরোধীদেরকে তো নমিনেশন করতে দেয়নি। তাহলে পঞ্চায়েতের টাঙালোটাকে তৃণমূলের লোকেরা। যেদিন কি আমি গিয়েছি নির্বাচন কমিশনের অফিসে, সেই দিন নির্বাচন কমিশনের যিনি কলকাতা ওয়েস্ট বেঙ্গল সাইডের সিও চিফ ইলেকট্রাল অফিসার, আমরা বসে থাকতে উনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে ফোন করেছিলেন যে ভাই এইগুলো কি হচ্ছে, আমাকে তদন্ত করে রিপোর্ট দাও। রিপোর্ট আনঅফিসিয়ালি আপনাকে বলছি, আমি আনঅফিসিয়ালি বলছি, রিপোর্টে ওনারা বলেছেন এই ধরনের কিছু হয়নি এখানে। তাহলে বলুন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার রিপোর্ট দিচ্ছে চিফ ইলেকট্রাল অফিসারকে যে এই ধরনের কোনো কাণ্ড ঘটেনি, তাহলে কাণ্ডটা ঘটলো কি করে? আর রাতারাতি ওই লিস্টটা পঞ্চায়েত থেকে গায়েব করলো কে? টোটাল তৃণমূল করছে, পশ্চিমবাংলার মুসলমান দলিত আদিবাসীদেরকে নিয়ে ছেলে খেলা করছে, আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। যে এটা পরে বলবে কি তোমাদের নাম কেটে দিয়েছিল ওরা, আমরা তোমাদের নাম তুলে দিয়েছি, এই গল্প করার জন্য। কিন্তু এই গল্পতে শুরুতেই আমি নষ্ট করে দিয়েছি ওদেরকে নির্বাচন কমিশনে হাজির করেছি বলে। আচ্ছা, আলোচনা শেষের দিকে আসা যাক। বামফ্রন্টের সঙ্গে আপনাদের জোটে কতদিন এগিয়েছে, কতদিন লাগবে সময়? অনেকটা এগিয়ে গেছে, আর স্বল্প দিনের মধ্যে। এখন কিছু সিট নিয়ে কে কোথায় দাঁড়াবে এইটার জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু কি বামফ্রন্ট জোটে আসছে না আর অনেকে আসছে, ওটা আমাদের ইন্টারনাল পলিসির জন্য কে কে আসতে চাইছে আমাদের জোটে, কাকে কাকে থাকছে বা কাকে ছাড়ছে সেটা আমরা ঘোষণা করছি না। আপনাদের দলের অন্যতম নেতা মালিক বলেছিল যে আমরা আগের তুলনায় কম সিট নিতে পারি, কিন্তু আমরা ভালো করে এবার লড়াই করবো এবং ডবল ডিজিটে আমরা এবারে বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবো। এ প্রসঙ্গে কি বলবেন? আমাদের নেতা তো তার লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তার অ্যাভারেজের কথা তিনি বলেছেন। অ্যাভারেজও আছে, স্ট্যাক রেটও আছে, দুটোই আমরা মাথায় রাখছি। তিনি জেলার নেতা একজন, রাজ্য কমিটির তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনি তার ওপিনিয়নটা দিয়েছে তার মতো করে। কত সিট আপনারা আশা করছেন? দেখুন, আমি সংখ্যাটা বলবো না, যদি আপনারা ডবল ডিজিটে আসেন তাহলে কি যদি 10-এর উপরে আপনারা যদি জেতেন, সেই বিধায়কগুলোকে ধরে রাখতে পারবেন 5 বছর? কি মনে হয়? আমাদের দক্ষিণ 24 পরগনায় বিরোধী একটাই মাত্র জেলা পরিষদের সদস্য, ওই রায়নুর হক মোল্লা। জানেন ওকে স্করপিও গাড়ির অফার, টাকা পয়সার অফার, কর্মদক্ষ পদের অফার, এবং তুলে নিয়ে বোঝানোর জন্য যে ডেকে নিয়ে গিয়ে তাকে হুমকি দেওয়া পেরেছে। কিন্তু আবার ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি দলে ঢুকতে চেয়েছিলেন, কিছু শর্ত ছিল। যখন আঙুর ফল খেতে না পারলে টক, ওকে যখন মানসিকভাবে পারেনি, টাকা পয়সা লোভ দিয়ে পারেনি, ওকে আমাদের নজরে খারাপ করার জন্য ওর সম্পর্কে প্রপাগান্ডা চালিয়েছে। ও তো আমাদেরকে সব বলেছে, ভাই এই 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 হচ্ছে, তো আমাদের সব বলেছে। যখন ওকে কায়দা করতে পারেনি, তাহলে ওকে না ঘাটকা করতে চেয়েছিল। যদি অমুক সাহেব মাইকে বলে দেয় ও আসতে চেয়েছিল, এই হয়েছিল, আপনাকে পাত্তা দিইনি, মানে আমরা তাহলে ওকে সুন্দর চোখে দেখবো। আর আমার লড়াকু ছেলে, জীবন দিয়ে দেবে, মাঠ ছাড়বে না, ওইসব ছেলে আমাদের ওরা। তৃণমূলের তরফ থেকে আপনাকে এই 26-এর ভোটের জন্য কোনো সিট ছেড়ে দেওয়ার কথা, এমন কোনো অফার দেওয়া হয়েছে? না, আর অফার দিলে পারবে না, অনেক হাঁপিয়ে গেছে অফার দিয়ে দিয়ে। ক্যানিং পূর্ব বিধানসভায় এবার আপনারা প্রার্থী দেবেন? দেখতে পাবেন, কেন দেবো, এবারে খুব ভালো রেজাল্ট হয়েছিল, দেখতে পাবেন। ক্যানিং পূর্বের যিনি জনপ্রতিনিধি বর্তমানে বিধায়ক রয়েছে, তিনি কিন্তু বারবার আকার ইঙ্গিতে বলেছেন যে আব্বাস সিদ্দিকী দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াক, না তোর চাচার তওয়া হুজুর দাঁড়াক। তাহলে আব্বাস ভাইজান বলছেন যে আমি টিম মেকার, ক্যাপ্টেন। তাহলে তিনি ওনার যে উনি যে চ্যালেঞ্জটা করছে, সেই চ্যালেঞ্জটা গ্রহণ কেন করছেন না? ব্যাপারটা হচ্ছে, আমি ভলিবল প্লেয়ার ছিলাম বাজামে,
আমি খেলেছি প্রচুর জায়গায়, অনেক ছোটো টিমের এগেনস্টে খেলেছি, অনেক বড় বড় টিমের এগেনস্টে খেলেছি। আমার থেকে জুনিয়র প্লেয়ারের এগেনস্টে খেলেছি, আমার থেকে সিনিয়র প্লেয়ারের এগেনস্টে খেলেছি। জুনিয়র প্লেয়ারের এগেনস্টে খেলেছি বা একটা ভালো বল মেরে দিয়ে আওয়াজ দিয়েছে, আমি কোনোদিন তারপরে একটা ভালো বল মেরে তাকে কিন্তু আওয়াজ দিইনি, কারণ আমার জুনিয়র। বুঝতে পারছেন কি বলছি? আমি লেভেলে লড়াই করতে পছন্দ করি। আব্বাস সিদ্দিকী রাজনীতিতে আসছে? আব্বাস সিদ্দিকী রাজনীতি করে যার হাতে দলটা তৈরি হয়েছে, যে দলটা তৈরি করেছে, তার আশা না আসাতে আপনি প্রশ্ন করছেন কেন? তার তো দল এটা, আগে আমাদেরকে ছেড়ে রেখেছে, আমরা কতটা কি করতে পারছি যদি আমরা, সুতরাং দিচ্ছে তো আমার দলের প্ল্যান প্রতি সব তো জবাব দিয়ে তার কাছে যাচ্ছে, করতে হচ্ছে। আমরা ফিল্ডে লড়াই করছি, কতটুকু পাচ্ছি কতটা পাচ্ছি সেটা তারা লক্ষ্য রাখছে। আমরা অকৃতকার্য হলে তাকে ফিল্ডে নামতে হবে। এবার আমরা চাইবো আমাদের স্ট্রাইকার সবসময় সুরক্ষিত থাকুক, মিনস রেস্টে থাকুক, রিজার্ভে থাকুক। আমরা আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমরা আব্বাস ভাইজানের সঙ্গে কথা বলেছিলাম, তার মনের ভাবটা আমরা কিছুটা বুঝতে পেরেছিলাম, তিনি 26শে বিধানসভায় লড়াই করার কিছু ছিল। কিন্তু আমরা সূত্র মাত্র যে খবর পাচ্ছি, আপনি দলের চেয়ারম্যান এবং আরো দলের গুরুত্বপূর্ণ নেতারা আপনারা চান না যে আব্বাস ভাই ভোটে দাঁড়ান। আপনারা এত সূত্র পেয়ে গেছেন, তাহলে যে সূত্রকে দেন সেই সূত্র থেকে বাকিটা উদ্ধার করে নেন। আপনি লেভেলের কথা বললেন, মমতা ব্যানার্জি আপনার থেকে অনেক দিন ধরে রাজনীতি করছে, উনি অনেক আন্দোলন আছে ওনার, আপনি বলেছিলেন আমার বিরুদ্ধে উনি দাঁড়ান। চেয়েছি তো, সেই জন্যই তো চেয়েছি। আসছে কোথায়? কতটা লড়াই হবে হ্যাঁ, যদি মুখ্যমন্ত্রী আসে? দেখতে পাবেন। আসুক তো বলুন না। ঠিক আছে। ঠিক আছে।